দ্য ডিবেটে স্বাগতম। আজ আমরা এমন একটি কোম্পানির গল্প বলবো যে তার বলা যায় আরামদায়ক পুরনো ব্যবসাকে ছেড়ে এক লাফে ভবিষ্যতের শক্তির জগতে পা রাখতে চাইছে। কোম্পানিটির নাম অ্যাডভেইট এনার্জি ট্রানজিশনস লিমিটেড বা সংক্ষেপে AETL। তাদের সাম্প্রতিক আর্থিক ফলাফল দেখে মনে হচ্ছে তারা যেন উঠতে শুরু করেছে, কিন্তু প্রশ্নটা হলো এই বিশাল লাফটা কি তাদের সাফল্যের শিখরে পৌঁছাবে নাকি পতনের দিকে ঠেলে দেবে? আর এই প্রশ্নটি কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। সহজ কথায় যদি বলি, AETL তাদের চিরাচরিত পাওয়ার ট্রান্সমিশন ব্যবসা থেকে বেরিয়ে নতুন এই যে নবায়নযোগ্য শক্তি খাতে বিপুল বিনিয়োগ করছে, সেই কৌশলটা কি আসলেই একটা সাহসী আর দূরদর্শী পদক্ষেপ, নাকি এটা তাদের আর্থিক স্থিতিশীলতার জন্য একটা ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করছে? আমি মনে করি এই কৌশলটি অ্যাডভেইট এনার্জিকে ভবিষ্যতের শক্তির বাজারে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠা করবে। এটা একটা ক্যালকুলেটেড রিস্ক, যা দীর্ঘমেয়াদে অনেক সাফল্য এনে দেবে। আর আমার মতে এই দ্রুত সম্প্রসারণের নেশায় কোম্পানি তার আর্থিক ভিত্তিকেই আসলে দুর্বল করে ফেলছে। গ্রোথের গল্পটা শুনতে বেশ ভালো লাগলো, এর পেছনের ঝুঁকিগুলো কিন্তু উপেক্ষা করার মতো নয়। তাহলে আমার অবস্থানটা একটু পরিষ্কার করি। দেখুন, কোম্পানির বৃদ্ধির যে পরিসংখ্যানগুলো, সেগুলো সত্যি চোখে পড়ার মতো। গত 6 মাসে তাদের সম্মিলিত আয় রেভিনিউ প্রায় 160% বেড়ে 275 কোটি টাকায় পৌঁছেছে। কিন্তু তার চেয়েও আমার মতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের অর্ডার বুক। তাদের হাতে এখন যে পরিমাণ কাজ আছে, তার আর্থিক মূল্য 1000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। ভাবুন একবার, মাত্র 6 মাসে তারা যা আয় করেছে তার প্রায় 4 গুণ কাজ তাদের হাতে অলরেডি কনফার্মড। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা বাজারের পক্ষ থেকে তাদের উপর আস্থার একটা বিশাল প্রমাণ। আর এই আস্থা তারা অর্জন করেছে তাদের কাজের মাধ্যমে। লেহ লাদাখের মতো দুর্গম জায়গায় -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সফলভাবে প্রজেক্ট শেষ করাটা তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক অসাধারণ নিদর্শন। তাই আমার মতে নতুন এবং নবায়নযোগ্য শক্তি বা এনআরই খাতে তাদের প্রবেশ ভারতের বিকশিত ভারত 2047 লক্ষ্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তারা গুজরাটে যে 300 মেগাওয়াটের ইলেকট্রোলাইজার আর ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা BESS তৈরির কারখানা বানাচ্ছে, তা ভবিষ্যতের জন্য এক শক্তিশালী ভিত্তি। এক মিনিট, এই বেস তো সহজ কথায় একটা বিশাল আকারে পাওয়ার ব্যাংক, তাই না, যেটা গ্রিডের স্টেবিলিটি ধরে রাখতে সাহায্য করে? একদম ঠিক তাই। আর এই প্রযুক্তির জন্য তারা বিদেশি পার্টনারদের সাথে মিলে পেটেন্টও কিন্তু সুরক্ষিত করেছে, যা তাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলে একটা এক্সক্লুসিভ অধিকার দেবে। সুতরাং বর্তমানে যে আর্থিক চাপের কথা বলা হচ্ছে, তা আমার কাছে দ্রুত বৃদ্ধির একটা স্বাভাবিক গ্রোয়িং পেইন বা বেড়ে ওঠার যন্ত্রণা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আপনার বৃদ্ধির গল্পটা বেশ আকর্ষণীয়, কিন্তু আপনি ছবির শুধুমাত্র একটা দিকই দেখাচ্ছেন। আমি যদি অন্য দিকটা দেখাই, তাহলে ছবিটা কিন্তু বেশ উদ্বেগজনক। আপনি 275 কোটি টাকা আয়ের কথা বললেন, কিন্তু এটা কি দেখেছেন যে এই সময়ে তাদের ট্রেড রিসিভেবল অর্থাৎ বাজারে আটকে থাকা টাকার পরিমাণ 60 কোটি টাকা বেড়েছে, আর লাভ হয়েছে মাত্র 27 কোটি টাকারও কম। বিষয়টা এভাবে ভাবুন, কোম্পানি সেল তো করছে, কিন্তু সেই বিক্রির অর্ধেকের বেশি টাকা হাতে আসছে না, বাজারে আটকে থাকছে। খাতায় কলমে আয় দেখালেও হাতে নগদ টাকার একটা টানাটানি চলছে। এটাই তাদের ক্যাশফ্লো বা নগদ প্রবাহের উপর মারাত্মক চাপ তৈরি করছে। এরপর আসি তাদের নতুন কোম্পানি অ্যাডভেইট গ্রিন এনার্জি প্রাইভেট লিমিটেড বা AGPL এর কথায়। এই নতুন ব্যবসার লাভের মার্জিন খুবই কম। আমার সরাসরি প্রশ্ন হল, কোম্পানির পুরনো এবং লাভজনক পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম বা PTS ব্যবসা থেকে যা লাভ হচ্ছে, সেই টাকাটা কি এই নতুন এবং এখনও অলাভজনক উদ্যোগে ঢেলে দেওয়া হচ্ছে? ম্যানেজিং ডিরেক্টর বিষয়টিকে ব্যবসায়ের চক্রাকার প্রকৃতি বলে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমার কাছে এটা ক্রমবর্ধমান আর্থিক চাপকে ঢাকার একটা সহজ অজুহাত বলে মনে হচ্ছে। আর শেষ কথা, তাদের আয়ের সিংহভাগ আসে সরকারি সংস্থা বা PSU এবং সরকারি প্রকল্প থেকে। সামনে নির্বাচন, যদি পলিসি চেঞ্জ হয় বা সরকারি অর্থায়নের টান পড়ে, তখন এই কোম্পানির কি হবে? সেই ঝুঁকিটা কি আমরা দেখতে পাচ্ছি? আপনি কার্যকরী মূলধনের যে প্রশ্নটা তুললেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ, আমি মানছি। কিন্তু যে কোনো দ্রুত বর্ধনশীল কোম্পানিরই তো ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয়।
এটা তো নতুন কিছু নয়। ম্যানেজমেন্ট তো পরিষ্কার করেই বলেছে যে তারা কোম্পানির অভ্যন্তরীণ আয় মানে ইন্টারনাল অ্যাক্রুয়েলস আর ব্যাংকের ঋণসীমা ব্যবহার করে এই প্রয়োজন মেটাতে পুরোপুরি সক্ষম। আপনি শুধু ঝুঁকির কথা বলছেন, কিন্তু কোম্পানির নেটওয়ার্থ বা মোট সম্পদের পরিমাণ যে 43% বেড়েছে সেদিকেও তো তাকাতে হবে। এটা তাদের আর্থিক শক্তিরই পরিচায়ক। আপনি লাভের মার্জিনের শতাংশের ওপর জোর দিচ্ছেন, কিন্তু আমি বলবো এই মুহূর্তে মোট লাভের পরিমাণের দিকে নজর দেওয়া উচিত। যখন একটা কোম্পানি সম্পূর্ণ নতুন একটা ক্ষেত্রে প্রবেশ করে, তখন মার্কেটের একটা বড় অংশ দখল করার জন্য প্রাথমিকভাবে মার্জিন কিছুটা কম রাখতেই হয়। এটা একটা পরীক্ষিত কৌশল, মানে দীর্ঘমেয়াদী লাভের জন্য এটা একটা স্বল্পমেয়াদী বিনিয়োগ। কিন্তু আপনার নিজের দেওয়া তথ্যই তো সেটাকে প্রশ্নবিদ্ধ করছে। পাওনা টাকা আর লাভের মধ্যে প্রায় ৩৩ কোটি টাকার ফারাক। এই টাকাটা আসছে কোথা থেকে? নিশ্চয়ই ঋণ বা অন্য কোনো উৎস থেকে। আমার প্রশ্নটা হলো ফিন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে। এই দ্রুত বৃদ্ধির চাপে পড়ে কোম্পানি কি তার আর্থিক শৃঙ্খলা হারাচ্ছে? চক্রাকার প্রকৃতির মতো একটা অস্পষ্ট ব্যাখ্যা দিয়ে এই কঠিন বাস্তবতাকে পাশ কাটিয়ে যাওয়া যায় না? তাদের কি উচিত নয় একটু ধীর গতিতে আর্থিক ভিত্তিটা মজবুত করে এগোনো? সত্যিই হলো আমাদের আলোচনার দ্বিতীয় বিষয়, তাদের এনআরই বা নবায়নযোগ্য শক্তি খাতের বিনিয়োগ। আমি এটাকে অপরিণামদর্শী নয়, বরং অত্যন্ত দূরদর্শী একটি পদক্ষেপ হিসেবে দেখি। আজ গ্রিন হাইড্রোজেন এবং বিইএসএস বা ব্যাটারি স্টোরেজ সিস্টেমকে হয়তো নতুন প্রযুক্তি মনে হচ্ছে, কিন্তু আগামী 10 বছরে এটাই হবে শক্তির মূল ভিত্তি। সরকার নিজে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই স্কিমের মাধ্যমে এই খাতকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই পিএলআই স্কিমটা ঠিক কি? এটা কিভাবে সাহায্য করবে? সহজ কথায়, কোম্পানি যত বেশি উৎপাদন করবে, সরকারের কাছ থেকে তত বেশি আর্থিক সহায়তা বা বলতে পারেন বোনাস পাবে। এটা তাদের প্রোডাকশন কস্ট কমাতে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করবে। অ্যাডভেট ঠিক এই সুযোগটাই নিচ্ছে। আর তারা শুধু ভারতেই আটকে নেই। মালয়েশিয়া, ইথিওপিয়া, কাজাখস্তানের মতো আন্তর্জাতিক বাজারে তাদের প্রবেশ প্রমাণ করে যে তাদের প্রযুক্তি এবং উচ্চাকাঙ্ক্ষা দুটোই বিশ্বমানের। আপনি যে নবায়নযোগ্য শক্তি খাতে মন্দার কথা বলছেন, তার মূল কারণ কিন্তু গ্রিডের স্থিতিশীলতার অভাব। যখন প্রচুর সৌরবিদ্যুৎ উৎপাদন হয়, তখন গ্রিড সেটা নিতে পারে না। আর এই সমস্যার একমাত্র সমাধান হল বিইএসএস, যা এই কোম্পানি তৈরি করতে চলেছে। সুতরাং তারা সমস্যার অংশ নয়, বরং সমাধানের একটা গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। আমি মানছি যে প্রযুক্তিটা ভবিষ্যতের, কিন্তু প্রশ্নটা হলো টাইমিং নিয়ে। এই বাজারগুলো এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে। প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল এবং এর লাভজনকতা এখনও প্রমাণিত নয়। আপনি যে পিএলআই স্কিমের কথা বললেন, তার সুবিধা তো পাওয়া যাবে সেই 2027 সাল থেকে, কিন্তু তার আগে এই 3-4 বছর ধরে বিপুল বিনিয়োগের ঝুঁকিটা কে নেবে? অ্যাডভেটের মতো একটি মাঝারি আকারের কোম্পানির জন্য এটা একটা বিশাল বোঝা। আপনি বলছেন বিএসএস সমস্যার সমাধান, কিন্তু এই বাজার তৈরি হতে এবং লাভজনক হতে কত বছর লাগবে তার কোনো নিশ্চয়তা আছে কি? একটি সাম্প্রতিক প্রতিবেদনে নবায়নযোগ্য শক্তি খাতের টেন্ডারে সাময়িক মন্দার কথাও বলা হয়েছে। কোম্পানির ম্যানেজমেন্টের যুক্তি হল তাদের আকার ছোট হওয়ায় এই মন্দা তাদের প্রভাবিত করবে না। সত্যি বলতে এই যুক্তিটা আমার কাছে খুব দুর্বল মনে হচ্ছে। একটা অনিশ্চিত বাজারে এত বড় বাজি ধরাটা কি বিচক্ষণতার পরিচয় দেয়? আমি আপনার উদ্বেগটা বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় আপনি কোম্পানির কৌশলগত গভীরতাটা ঠিক ধরতে পারছেন না। তারা শুধু অন্যের প্রযুক্তি ব্যবহার করে প্রজেক্ট বাস্তবায়ন করছে না, তারা একটা সম্পূর্ণ উৎপাদন পরিকাঠামো বা বলা যায় একটা ইকোসিস্টেম তৈরি করছে। আহমেদাবাদের কাছে তাদের যে নতুন কারখানা তৈরি হচ্ছে, সেটা তাদের ইমার্জেন্সি রেস্টোরেশন সিস্টেম বা ইআরএস টাওয়ার এবং অন্যান্য যন্ত্রাংশের উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। এটা তাদের পুরনো ব্যবসাকেও কিন্তু শক্তিশালী করবে। আর প্রযুক্তির ক্ষেত্রে তারা যে শুধু অংশীদারদের উপর নির্ভরশীল তা নয়, তারা অংশীদারদের মাধ্যমে যে পেটেন্ট সুরক্ষিত করেছে তা তাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলে সেই প্রযুক্তির একচেটিয়া অধিকার দিচ্ছে। এটা একটা বিশাল প্রতিযোগিতামূলক সুবিধা, মানে অন্য প্রতিযোগীরা চাইলেও এই নির্দিষ্ট প্রযুক্তি ব্যবহার করে এখানে পণ্য বিক্রি করতে পারবে না। এটা একটা বড় বাধা তৈরি করবে, যা তাদের এগিয়ে রাখবে। দুঃখিত, কিন্তু এই যুক্তিটা আমি ঠিক মানতে পারছি না। একচেটিয়া অধিকারের ধারণাটা শুনতে ভালো লাগে, কিন্তু এর পেছনেও অনেক কিন্তু আছে। কোম্পানি তো নিজেই স্বীকার করেছে যে তারা কোনো গবেষণা সংস্থা নয়। তাদের মূল ফোকাস হল উৎপাদন এবং প্রকল্প বাস্তবায়ন।
এর পরিষ্কার অর্থ হল তারা মৌলিক উদ্ভাবনের চালক নয় এবং প্রযুক্তির জন্য তারা সম্পূর্ণরূপে বিদেশি অংশীদারদের উপর নির্ভরশীল। এটা শক্তি নয়, এটা একটা দুর্বলতা। দুর্বলতা কেন? প্রযুক্তি তো এখন বিশ্বজুড়েই কোলাবোরেশনের মাধ্যমে এগোয়। একা সবকিছু করা তো সম্ভব নয়। দুর্বলতা এতে নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে থাকে না। ধরুন তাদের প্রযুক্তি অংশীদারের সাথে কোনো সমস্যা হলো, অথবা আরও উন্নত এবং সস্তা প্রযুক্তি নিয়ে অন্য কোনো কোম্পানি বাজারে চলে এলো, তখন তাদের এই একচেটিয়া অধিকারের কি হবে? এই অধিকার তো চিরস্থায়ী নয়। আর যখন বড় বড় প্লেয়াররা এই লাভজনক বাজারে ঢুকবে, তখন তাদের মার্জিন আরও কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তারা বলছে তারা উৎপাদনে মনোযোগী, কিন্তু তাদের উৎপাদন খরচ কি অন্যদের চেয়ে কম হবে? সেই সক্ষমতা কি তারা তৈরি করতে পেরেছে? আমার মনে হয় প্রযুক্তির জন্য অন্যের উপরে নির্ভরতা দীর্ঘমেয়াদে তাদের জন্য একটি বড় ঝুঁকি। আমার আলোচনার সারসংক্ষেপ করলে দ্বারা অ্যাডভেট এনার্জি একটি অসাধারণ রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের হাতে থাকা ১,০০০ কোটি টাকার অর্ডার বুক, সরকারের নীতিগত সমর্থন এবং ভবিষ্যতের প্রযুক্তিতে সময়মতো বিনিয়োগ, এ সব কিছুই প্রমাণ করে যে তারা সঠিক পথেই এগোচ্ছে। বর্তমানে যে আর্থিক চাপ বা নগদ প্রবাহ সমস্যা দেখা যাচ্ছে, তা এই উচ্চাভিলাষী যাত্রারই একটি স্বাভাবিক এবং সাময়িক অংশ। দীর্ঘমেয়াদে এই কৌশলী কোম্পানির জন্য বিশাল সাফল্য বয়ে আনবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর আমার সারসংক্ষেপ হল, বৃদ্ধির গল্পটা নিঃসন্দেহে আকর্ষণীয়, কিন্তু তার পেছনের আর্থিক ঝুঁকিগুলিকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। নগদ প্রবাহের উপর তীব্র চাপ, নতুন ব্যবসার লাভের মার্জিন এত কম থাকা এবং একটি অপ্রমাণিত ও অনিশ্চিত বাজারে বিপুল বিনিয়োগ, এই বিষয়গুলো অত্যন্ত উদ্বেগজনক। কোম্পানির উচিত উচ্চাকাঙ্ক্ষী বৃদ্ধির গতির সাথে আর্থিক শৃঙ্খলার একটি সঠিক ভারসাম্য রক্ষা করা। মানে অন্ধভাবে দৌড়ানোর চেয়ে স্থিতিশীলভাবে হাঁটা অনেক সময় বেশি জরুরি। তাহলে আমাদের এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট যে অ্যাডভেট এনার্জি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তাদের নেওয়া এই বাজি ভবিষ্যতে তাদের ব্যাপক সাফল্যও এনে দিতে পারে, আবার বড় ধরনের চ্যালেঞ্জেরও জন্ম দিতে পারে। একদম। কোম্পানির পরবর্তী আর্থিক ফলাফল এবং তাদের নতুন উৎপাদন সুবিধার অগ্রগতিই হয়তো বলে দেবে এই বিতর্কের উত্তর কোন দিকে যাচ্ছে। এই উপাদানটিতে নিঃসন্দেহে আরও অনেক কিছু অন্বেষণ করার সুযোগ রয়েছে।